আরে ভাই, দেশে তো অফিসিয়াল ফোনের একটা ছড়াছড়ি চলছে বলা যায়। ভিভো তাদের V60 সিরিজের আরও দুইটা নতুন ডিভাইস লঞ্চ করে দিল, 4G 5G বোথ। একটা জিনিস খেয়াল করছেন, ব্র্যান্ডগুলো কিন্তু এখন 5Gর দিকে হাঁটতে শুরু করছে, কারণ বাংলাদেশে অলরেডি 5G মোটামুটি আমরা পাচ্ছি অ্যাটলিস্ট সিটিগুলোতে বা সিটির বিভিন্ন জায়গাতে, তাই না? তো ভিভো V60 কিছুদিন আগে ওরা বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে এসেছিলো এবং এবারে 60 লাইট চলে আসছে 4G 5G বোথ। আপনাদের খেয়াল আছে মাত্র 5 মাস আগে আমরা ভিভো V50 লাইটের রিভিউ দিয়েছিলাম, 5 মাসের মধ্যে আবার নতুন ডিভাইস। এবারের ফোনটাতে বেশ কিছু এআই এর ছড়াছড়ি রয়েছে, অরা লাইটের ব্যাপার স্যাপার আছে এবং ওরা বলছে এটা ট্রাভেল পোর্ট্রেটের জন্য বেস্ট কিছু হতে যাচ্ছে, মানে ও যে প্রাইস পয়েন্ট এসছে সেই জায়গা থেকে আর কি। তো আমরা অবশ্যই সেরকম পোর্ট্রেট তুলে দেখবো, আমরা টেস্ট করে দেখবো যে আসলে যেগুলো ক্লেম করা হচ্ছে সেই জায়গাগুলো ঠিক আছে কিনা, প্রাইস টু পারফরমেন্স রেশিওতে ম্যাচ করে কিনা। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন স্যাম জোন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগলে লাইক, না লাগলে ডিসলাইক করতেই পারেন। V60 লাইট 5G 12/256GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় এবং যেটা 4G ওটা বোধ হয় 8/256GBতে লঞ্চ হয়েছে। আমরা 5G নিয়ে মূলত আমাদের রিভিউটা কন্টিনিউ করছি। ফোনটার ডিজাইন, হ্যাঁ ডিজাইনের দিক থেকে ভিভো বরাবরই সুন্দর করা ট্রাই করে, এটা তার ব্যতিক্রম না, ডেফিনেটলি এটাও দেখতে সুন্দর। আগের বার মানে 50 লাইটের আমরা দেখছিলাম এই নিচে মানে ক্যামেরা মডিউলটা আরও নিচ দিকে বড় ছিল আর কি, এইখানে অরা লাইটটা ছিল, এবারে অরা লাইটটা ডান পাশে এসেছে আর এটা ছোট হয়েছে। পার্সোনালি আমার কাছে ওইটার ডিজাইন থেকে এইটার ডিজাইনটা বরং আরও বেশি রিফাইন্ড মনে হচ্ছে, ভালো লাগছে আর কি দেখতে। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক, এটা গ্লাসের মতো একটা ভাইব দিলেও এটা মূলত প্লাস্টিক আসলে। ইভেন বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি, থিকনেস খুব বেশি নয় এই ফোনের, আবার এক হাতে নিয়ে আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। ওয়েট ব্যালেন্স ভালো আছে ডিভাইসটার। 3.5mm হেডফোন জ্যাকটা কিন্তু নেই, ওটা মাথায় রাখতে পারেন আর কি। ফোনটার ডিসপ্লেটা আপনাদের ভালো লাগবে ডেফিনেটলি, কারণ ডিসপ্লের সাইজটাও মোটামুটি ঠিকঠাক, 6.77 ইঞ্চ। এটা একটা অ্যামোলেড প্যানেল যেখানে কালার রিপ্রোডাকশন আমরা বেশ ভালো পাচ্ছি। একেবারে সিমেট্রিক্যাল বলবো না, কারণ লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা আর পাঁচল কাটা আছে টপ সেন্টারে, অনেক বেশি ছোট না হলেও খুব বেশি বড় যে এমনটাও নয় কিন্তু এটা। 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, আমরা টেস্ট করে দেখেছি। ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে 120 হার্টজ পর্যন্ত এটা পুশ করতে পারে, কিছু অ্যাপের ক্ষেত্রে 90তেও লক করতে আমি দেখেছি। ব্রাইটনেস ক্লেম করে 3000 নিটস, আপনি একেবারে সব জায়গায় তো 3000 নিটস পাবেন না, বাট ডিরেক্ট সানলাইটে দেখা যায় স্ট্রাগল ফ্রিভাবেই ব্যবহার করা যাচ্ছে, সেটা হয়তো বা আমাদের শ্যুট দেখেও আপনি একটা আইডিয়া করতে পারছেন। P3 হোয়াইট কালার সাপোর্ট নিচ্ছে এবং আসলেই এটা বেশ কালারফুল একটা ডিসপ্লে, বেশ পপ আপ টাইপের একটা কালার দেয়। মিডিয়া কনজামশন যারা করেন, এমনকি এই ফোন দিয়ে তোলা ছবিগুলো কিন্তু দেখতে বেশ পপ আপ টাইপের মনে হয় এই ডিসপ্লেটাতে। টাচ রেসপন্স ভালো, আমরা কোনো ধরনের মিসম্যাচ করতে দেখিনি। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ আছে, আপনারা গ্লাস প্রোটেক্টর একটা ব্যবহার করতে পারেন অবশ্যই এর সাথে। ভি সিরিজের ক্যামেরাতেও একটা গুরুত্ব দিতে আমরা দেখি, তো আমরা এর ক্যামেরা নিয়ে বরং শুরু করি। স্মার্টফোনটার রিয়ারে যে মেইন শুটারটা রয়েছে এটা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের, যা সোনির শুটার IMX882। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার রয়েছে। আমরা টেলিফটো টোটো পাইনি এখানে। ফোনটার যে দাম 43,999, 44,000 টাকা। 44,000 টাকা প্রাইস ব্র্যাকেটে আমরা যদি গ্রে মার্কেট থেকে দেখতে যাই, অনেক ফোনেই হয়তো টেলিফটো পাবো, বাট অফিসিয়ালি পাওয়া গেলে সত্যিই বেশ ভালো হতো। পোর্ট্রেট আর একটু বেটার আউটপুট, ওইটার ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা হয়, এটা আপনারা জানেন। এনিওয়ে, মেইন ক্যামেরাটা দিয়ে আমরা বিভিন্ন সিনারিতে ছবি তুলে টেস্ট করছিলাম, তো ডিলাইট কন্ডিশনে শার্পনেস ডিটেল কিন্তু একেবারে বলা যায় অন পয়েন্টে আছে। এমনকি আপনারা এই প্রাইস পয়েন্টে আরও কয়েকটা স্মার্টফোনে হয়তো পাবেন অফিসিয়ালি, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে মোস্ট অফ দ্য টাইম এটার রেজাল্ট আপনাদের কাছে ভালো লাগবে। ফার্স্ট অফ অল কালারটা একটু পপড আপ, একটু টুইকড কালার, দেখতে সুন্দর লাগছে এই কালারটা। দ্বিতীয়ত শার্পনেস ডিটেল কিন্তু বেশ ভালো, বিশেষ করে যখন কিনা লাইটিং কন্ডিশন ভালো হয়, সেটা যদি ইনডোর হয় আউটডোর হয়, বোধ জায়গায় লাইট ভালো থাকলে, সোর্স ভালো থাকলে আপনি এর থেকে একটা বেটার আউটপুট বের করতে পারছেন। এমনকি ছবি চাইলে একটু জুম করেও ব্যবহার করা সম্ভব। তাছাড়া হোয়াইট ব্যালেন্স ভালো আছে, হেভি এক্সপোজার এরিয়াও যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করার ট্রাই করছে কিন্তু এই স্মার্টফোনটা। তবে একেবারে প্রত্যেকটা ক্লিকের কনসিস্টেন্সি একরকম পাইনি। কালারের ক্ষেত্রে কিছুটা এদিক সেদিক লক্ষ্য করা যায়, এটা অনেক সময় লাইটিং সিনারি অনুযায়ী কালারটা একটু শিফট করে। লো লাইটে নাইট মোড ব্যবহার করতে পারবেন, খুব বেশি সময় স্টাডি করে ধরে রাখতে হয় এমনও নয়, মোটামুটি স্টাডি হাতে ধরে রাখতে পারলে বেশ ভালোই আউটপুট বের করতে পারে। একটু কন্ট্রাস্টি, একটু কালারফুল, তবে নয়েজ গেইন খুব একটা পাওয়া যায় না, বরং ওটা কাট করতে গিয়ে একটু সফট করে স্টিল চালানোর মতো বা চলনসই ছবি পেয়ে যাচ্ছেন। আলট্রাওয়াইড শুটারটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয়। নাইট মোডে যদি আপনি ভালো লাইট পান আর কি সে জায়গায় আর কি, সেক্ষেত্রে মোটামুটি ইউজেবল ছবি বের করা সম্ভব, কিন্তু লো লাইট এরিয়াতে আসলে এটা খুব একটা ভালো আউটপুট দিতে পারে না। তাছাড়া আলট্রাওয়াইডের ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরার মতো ততটা বেটার না। কিন্তু মজা পেয়ে যাবেন আবার পোর্ট্রেটে, এখানে 1x, 1.5x অ্যান্ড 2x আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা দেখলাম ওরা আবার সিজনাল পোর্ট্রেট তোলার সুবিধা দিচ্ছে, মানে আপনার ছবিগুলো ওরকম একটা ভাইব ক্রিয়েট করবে, আপনি গরমের সময় ছবি তুলেও একটা অন্য সিজনের ভাইব ক্রিয়েট করতে পারবেন, এরকম ব্যাপার স্যাপার আছে যেটা অনেকের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে। তবে 1.5x অ্যান্ড 2x এর পোর্ট্রেটগুলো বেশ দারুণ ছিল এই স্মার্টফোনের, যেখানে আমরা কিন্তু ডিজিটাল জুম দেখলেও শার্পনেস ডিটেল ভালো দেখছি। হ্যাঁ, এটা ঠিক যে হিউম্যান স্কিনটাকে একটু গ্লো করে প্রেজেন্ট করে, একটু ব্রাইট করে প্রেজেন্ট করছে, এর বাইরে কিন্তু ছবিগুলো দেখতে ভালো লাগে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আর্টিফিশিয়াল লাগে না আর কি।
একটু আগে আমি যেমনটা বলছিলাম যে ট্রাভেল পোর্ট্রেটের জন্য নাকি এটা খুব ভালো একটা আউটপুট দেবে, ওরা এরকম ক্লেম করছে। তো আমরা সেভাবে কয়েকটা ছবি তুলে দেখছিলাম। নর্মালি এর পোর্ট্রেট তো বেশ ভালো আসলে, যেটা দেখছিলেন। আউটডোরে যখন ট্রাভেল মোমেন্টে থাকবেন, হ্যাঁ সেই জায়গার পোর্ট্রেটগুলো ভালো ক্যাপচার করতে পারে। যদি মানে হেভি হার্শ লাইট ব্যাক সাইডে না থাকে, মোটামুটি নিউট্রাল জায়গায় থাকে, তাহলে আপনারা ট্রাভেল পোর্ট্রেটও বেশ কিছু ইন্টারেস্টিং ছবি বের করতে পারবেন এর থেকে। এছাড়াও এখানে যে অরা লাইট রয়েছে, এটা ব্যবহার করেও পোর্ট্রেটে একটু ভিন্নতা আনা সম্ভব। যেমন এই লাইটটাকে চাইলে ওই যে টেম্পারেচার কন্ট্রোল করা যায়, কুলারের দিকে নেওয়া যায়, ওয়ার্মের দিকে নেওয়া যায়। সো সেভাবে একটু আপনি মানে আর্টিস্টিক মাইন্ডের হলে একটু ডিফারেন্ট ছবি বের করতে পারবেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো রেজাল্ট দেয়, টু বি ভেরি অনেস্ট। যারা সেলফি লাভার তাদের কাছে এটা ভালো লেগে যাওয়ার কথা। একটু রেডি টাইপের ছবি প্রডিউস করে, বাট সেটা দেখতে ভালো লাগে। ম্যাক্সিমাম সেলফি লাভার এই ধরনের ছবি পছন্দ করে আর কি। আচ্ছা, এআই এর বেশ কিছু সরাসরি আছে বলছিলাম, তো ক্যামেরার ক্ষেত্রে সেই বিষয়গুলো দেখবেন। যেমন এআই অরা লাইট, যেটা অলরেডি আমি বললাম, এআই মাস্টার এইচডি অ্যালগোরিদম, যেটা আপনি ছবির ক্ষেত্রে দেখছেন। এছাড়াও এআই ম্যাজিক স্টুডিও, এছাড়া এআই 4 সিজন পোর্ট্রেট, যেটা আমি একটু আগেই বলছিলাম। দেন ইরেজার 3.0 রয়েছে এবং এআই ফটো এনহ্যান্স মোডও রয়েছে এখানে, যেগুলো আপনার ক্যামেরা এক্সপিরিয়েন্সকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে নেবে অবশ্যই। তবে এর ক্যামেরা অ্যাপটা আমার কাছে একটু স্লো লাগছে। যখন কিনা আপনি অ্যাপে ঢুকতে যাবেন, আপনার মনে হবে ক্যামেরা অ্যাপটা রান করতে একটু টাইম নিচ্ছে, কিন্তু রানিং হয়ে গেলে ওই জায়গায় আর আমরা তেমন কোনো মানে ল্যাগ বা স্লো এই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। ভিডিও রেকর্ড করতে পারে স্মার্টফোনটি সর্বোচ্চ 4K 30 FPS বোথ সাইডের ক্যামেরায়। তো এই হাইয়েস্ট রেজলিউশনে আমরা দেখছিলাম স্টেবিলিটি ব্যবহার করা যায়, এবং ভিডিওতে হালকা কিছুটা জিটারিং আছে, বাট এর বাইরে অন্য দিক থেকে মোটামুটি ব্যালেন্স করা হচ্ছে, লাইক কালার, শার্পনেস, সে জায়গাগুলো ঠিকঠাক আছে। আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার 4K 30 FPS এর ভিডিও স্যাম্পল। এরকম লাইটিং কন্ডিশনে আমরা ব্যাক লাইট একটু দেখি কি অবস্থা। ওকে, একটু ব্যালেন্স করতে কষ্ট হচ্ছে এটার সাথে, বাট সাউন্ডটা রেকর্ড হচ্ছিল এই স্মার্টফোনে। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। আর ভিডিও তো আপনি দেখলেন, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। বলছিলাম এই ডিভাইসটা 12/256 ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়, এবং এর স্টোরেজ টাইপ UFS 3.1। এই জায়গাটাও ভালো। অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো। নামের শেষে টার্বো যোগ করে দিলে সবসময় যে দারুণ হয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। এই প্রসেসরটা দুইটা ক্লাস্টারে বিভক্ত, যেখানে আমরা 4টা কোর দেখতে পাই। 2.5 GHz এর কোর্টেক্স A75, বাকি 4টা কোর হলো গিয়ে 2.0 GHz এর কোর্টেক্স A55। সো আই হোপ আপনি ক্লিয়ার এটা কি প্রসেসর বা কেমনই বা পারফরমেন্স হতে পারে। 44,000 টাকা প্রাইস ব্র্যাকেটে আমরা আরেকটু বেটার চিপ আশা করি। অ্যাজ এ অফিসিয়াল ফোনও আমরা আরও বেটার কিছু আশা করতেই পারি না। হ্যাঁ, এই ডিভাইসটা খারাপ রেজাল্ট দিচ্ছে না, ডে টু ডে লাইফের জন্য, ডে টু ডে লাইফের টাস্ক সামলাতে পারছে। মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দেয়, কারণ র্যাম অনেক বেশি আছে, সেই সাথে ফান্টাসের অপটিমাইজেশন ভালো। সে কারণে আপনি ডে টু ডে টাস্কে ওই ধরনের কোনো কিছু নোটিস করবেন না। বাট আপনি একটু এরকম প্রাইস পয়েন্ট থেকে ফোন কিনে একটু হেভি গেমিং করারও চিন্তা করতে পারেন, কারণ 44,000 টাকা দেয়, অলমোস্ট 50,000 টাকা, তাই না? তো সেই জায়গাটা আর কি ফুলফিল করতে পারবে না আবার। হ্যাঁ, অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারছে, র্যাম ম্যানেজমেন্ট ভালো, পাশাপাশি বড় র্যাম আছে। আবার স্টোরেজ টাইপটা UFS 3.1 হওয়াতে আমরা ডে টু ডে লাইফের যে কোনো কিছু যখন কোনো কিছু ট্রান্সফার করছি, সব কিছুতেই আমরা স্মুথ একটা রেজাল্ট দেখছি বা ফাস্ট একটা রেজাল্ট দেখছি। সো ওইটা কিন্তু রেগুলার টাস্কেও আপনাকে কিছুটা হেল্প করবে বাড়তি। আর ফান্টাস মোটামুটি ক্লিন, বর্তমান সময়ের বেশ ভালো একটা UI, সেই জায়গা থেকেও আপনি মজা পাবেন। বাট ওই যে যারা গেমিং করতে চান, খুব আহামরি এক্সপেকটেশন রাখলে ভুল করছেন ব্রো। আমরা এটা দিয়ে টুকটাক কিছু গেম প্লে করে দেখছিলাম। আমরা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম ওগুলো চলছে। অ্যাসফল্ট 9ও আপনি খেলতে পারবেন, বাট গেনশন ইম্প্যাক্ট বা একদম হেভি গেমিংয়ের জন্য, সেটা পাবজির ক্ষেত্রে হতে পারে হাইয়েস্ট সেটিংসে, না সেভাবে রিকমেন্ড করা যাচ্ছে না। সেক্ষেত্রে ল্যাগ হিসাবে দেখা পাবেন, এবং লং রানে গিয়ে হালকা ওয়ার্মও হয়, মোটামুটি ভালোই গরম হয় তখন, এবং পারফরমেন্স মানে ওই লেভেলের আউটপুটটা আসলে আসে না। পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ HDR আলট্রাতে আপনারা প্লে করতে পারবেন, বাট রিকমেন্ডেড না। অন্যদিকে স্মুথ এক্সট্রিমে নিয়ে প্লে করলে বরং আসলে প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়, এবং ওইটার ক্ষেত্রেই আমি রিকমেন্ড করছি। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, এইটার ক্ষেত্রে কিন্তু ক্যামেরা টু API লেভেল 3 পর্যন্ত আমরা পাইনি। এখন দেখুন, আপনি যদি এমন ইউজার হয়ে থাকেন যার রেগুলার কাজবাজি করতে হয়, মাল্টিমিডিয়া কনজামশন করেন, ক্যামেরা দিয়ে প্রচুর ছবি তুলেন, কিংবা আপনার ডে টু ডে টাস্ক, অফিসিয়াল কিছু কাজবাজ এগুলো সামলাতে হয়, কিন্তু আপনি হেভি গেমিং করেন না, বা একদম 4K ভিডিও ওইভাবে সারাক্ষণ মানে এডিট করেন যে এমন নয়, সেক্ষেত্রে আপনাকে সে ভালোভাবেই সামলাতে পারবে। কিন্তু ওই যে বিষয়গুলো বললাম, এগুলো যদি আপনার মেইন প্রায়োরিটি হয়, তাহলে পারফরমেন্সে আপনার কাছে ঘাটতি মনে হবে। 6500 mAh এর ব্যাটারি আছে এর মাঝে, এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে পেয়ে যাচ্ছেন। এই কম্বোটা ভালো, এবং আমরা 44,000 টাকা দিয়ে কিনলেও আমি বলবো ঠিকই আছে। ব্লুটুথ 5.4 রয়েছে এর মাঝে, স্টেরিও স্পিকার আছে, স্পিকার কোয়ালিটিও ডিসেন্ট, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দিতে পারে এইটা। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, পজিশনটা একটু নিচ দিকে লাগবে হয়তো অনেকের কাছেই, এর সাথে ইউজ টু হয়ে গেলে আর প্যারা নেই। এটা বেশ ফাস্ট, একুরেট। বলছিলাম বাংলাদেশে দুইটা ভ্যারিয়েন্ট এসছে, 5G 4G বোথ। 4Gটার দাম ডেফিনেটলি কিছুটা কম, এবং দুইটা স্মার্টফোনেই কিনতে গিয়ে আপনারা চাইলে বেশ কিছু গিফট টিফটও নিয়ে নিতে পারেন। কিভাবে? এই স্মার্টফোনের সাথে আপনি ফ্রি একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন, ট্রাভেল ব্যাগ। ব্যাগটা বেশ সুন্দর, ভালো লেগেছে আমার
আমার কাছে, পার্সোনালি নিজের ইউজ করার চিন্তা করছি। আর একটা রিডোর আপনারা পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছেন। সো সব কিছু মিলে মোটামুটি 2500 টাকার মতো একটা গিফট আপনি পাচ্ছেন। এবং অলরেডি আজকের পরে কিন্তু সেল শুরু হয়ে যাচ্ছে, আপনারা চাইলে পারচেস করতে পারবেন। এখন ভিভো V60 লাইট এই ডিভাইসটা মানে 5Gটা আমরা যেহেতু রিভিউ করলাম, 4Gটা করতে পারিনি, ওটা যদি রিভিউ করি তো জানবেনই। বাট এইটা আপনাদের দাম অনুযায়ী কী মনে হয়েছে? আমার অবজারভেশন যেটা বলে দাম অনুযায়ী পারফরমেন্সে আরেকটু বেটার কিছু দিতে পারলে তাহলে বোধহয় কমপ্লেন খুব একটা থাকতো না। আর যদি কিনা এটার দাম আর কিছুটা কম হতো, 40-এর মধ্যেই হতো, তাহলে এই বিষয়গুলো হয়তো বা তেমন একটা আসতো না তখন গিয়ে আর কি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।